আমি যেহেতু 3বার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেছি, বা আমি এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই কিন্তু মাধ্যমিক লেভেলে শিক্ষকতা করছি, সহকারী শিক্ষক ইংলিশ, সেটা অনেকেই আমার ভিউয়াররা জানে। তো আমি বলবো যে আর সময় বিলম্ব না করে হয়তোবা এই মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ডেটটা আপনাদের জানিয়ে দেওয়া হবে এনটিআরসি থেকে। তো অবশ্যই আপনারা এখন থেকে আপনাদের স্টাডি কন্টিনিউ করেন। যদি মনের মধ্যে বাসনা থাকে না আমি শিক্ষক হব, তো অবশ্যই আপনি শিক্ষক হতে পারবেন। সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনা করব কিভাবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 অর্থাৎ 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পাশ করা যায়। তো আপনারা সবাই জানেন এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা 3টি ধাপে অনুষ্ঠিত হয়, প্রিলিমিনারি, তারপর লিখিত এবং তারপর ভাইবা। তো সবথেকে কঠিন স্টেপটা হলো এই লিখিত পরীক্ষা। অনেকেই কিন্তু আপনারা এমসিকিউতে বারবার পাশ করেন এবং বারবার লিখিত পরীক্ষা দিয়েও পাশ হয় না। আবার অনেকেই যারা একবার পাশ করা শুরু করেন দেখবেন প্রত্যেকটা পরীক্ষাতেই তারা পাশ করে, অর্থাৎ যারাই 13তম পাশ করেছে তারাই আবার 14তম, 15তম, আবার 16তমতেও তারাই পাশ করেছে। পক্ষান্তরে কিছু প্রার্থী আছে যারা আসলে কোনোটাতেই পাশ করে না। তো কিভাবে এই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর প্রস্তুতি নিলে লিখিততেও পাশ করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা একটু দেখি এবার 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে 2তে এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন 15,379 জন, স্কুল পর্যায়ে 62,864 জন এবং সবথেকে বেশি অর্থাৎ কলেজ পর্যায়ে 73,193 জন। পাশের হার 24.89%, অর্থাৎ 100 জন প্রার্থীর মধ্যে মাত্র পাশ করেছে 24.89%। এখন এই যে 25% অর্থাৎ 75 জন ফেল 100 জনের মধ্যে, এই 75 জন যখন লিখিত পরীক্ষা দিবে তখন দেখা যাবে যে মোট লিখিত পরীক্ষা যতজন দিবে তার মধ্য থেকে মাত্র 10 থেকে 12% পাশ করবে, অর্থাৎ মাত্র এই 25% তারা লিখিত পরীক্ষা দিল। এই লিখিত পরীক্ষার শতকরা মাত্র 10 থেকে 12% বা কোনো কোনো বিষয়ের উপর 8 থেকে 7% পাশ করে। তো সব থেকে কঠিন স্টেপটাই হলো কিন্তু এই লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষাতে যদি কেউ পাশ করে, ভাইভাতে শতকরা 4-5% ফেল করে, যারা ঠিকঠাক মতো কাগজপত্র জমা দিতে পারেন না তারাই, তাছাড়া ভাইভাতে কেউ ফেল করে না। আর ভাইভাতে পাশ করার পর আপনার চাকরি ধরেন অনেকটাই নিশ্চিত। বিশেষ করে এবার যারা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করবে তাদের আসলে চাকরি 100% নিশ্চয়তা থাকবে। কেন থাকবে? আপনারা জানেন ইতোপূর্বে যেসব গণবিজ্ঞপ্তিগুলো হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে 35+ এবং ইন্ডেক্সধারীরা আবেদন করত, সাথে নতুন প্রার্থীরা। তো এই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আপনারা দেখেছেন যে 35+ ইন্ডেক্সধারীরা কেউই আবেদন করতে পারেনি, অর্থাৎ এখানে এই চতুর্থ সার্কুলারে বা গণবিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে 1 লাখ পরীক্ষার্থী বা 1 লাখ প্রার্থী আবেদন করেছেন গণবিজ্ঞপ্তিতে, সেখান থেকে 68,390 জনকে চাকরি দেওয়া হবে। তার মানে দেখেন শতকরা কত % চাকরি পাচ্ছে। যেহেতু ইন্ডেক্সধারী এবং 35+রা আর আবেদনের সুযোগ পাচ্ছেন না, তো যারাই আসলে এই নিবন্ধন পরীক্ষাতে পাশ করবেন তারা সবাই চাকরি পাবে। তো এখন আসি মূল কথায়, কোন কোন বিষয়গুলোর উপরে আমাদের গুরুত্ব দিতে হবে এই লিখিত পরীক্ষায় পাশ করতে হলে। তো অনেকেই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যেন তাদের জন্য লিখিত পরীক্ষায় পাশ করার কিছু সাজেশন আমি দেই। তো আমি আগে আলোচনা করব কোন কোন ভুলের জন্য বা কোন কোন সমস্যার জন্য আসলে এই লিখিততে পাশ আসে না। তো আমি নিজে আমার ব্যক্তিগত কথা বলি, আমি প্রথম 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হাই স্কুল লেভেল পরীক্ষা দেই, আমি তখন পাশ করিনি। আমি 14তমতে দিলাম, সেখানে পাশ করেছি, 15তম পাশ করেছি, 16তম পাশ করেছি। তো এই যে পাশ করার
নিয়ম বা পাশ করার যে কিছু কৌশল, সেই কৌশলগুলো যদি আপনি একবার জেনে যান তো অবশ্যই আপনার পাশ কেউ ঠেকাতে পারবেন। আর আপনি একবার একটা নিবন্ধন পরীক্ষায় পাশ করলে কিন্তু বারবার পাশ করতে থাকবেন। তো প্রথমে আমি সেই ভুলগুলোর কথা বলবো যে ভুলের কারণে আমাদের পাশ হয় না। তো 1 নম্বর ভুল হলো, আমরা যখন এমসিকিউতে পাশ করি অর্থাৎ প্রিলিমিনারিতে পাশ করি, আমরা কিন্তু সবাই চাকরির বাজারে বিসিএস, ব্যাংক, বিভিন্ন পরীক্ষার জন্য পড়াশোনা করি, যার কারণে আমাদের এই নিবন্ধনের জন্য কিন্তু আলাদাভাবে কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না। তো যখনই আমরা আলাদাভাবে প্রস্তুতি না নিয়ে প্রিলিমিনারি পাশ করে যাই, তখনই আমরা মনে করি যেখানে অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সব কিছুতেই আমি পাশ করে গেলাম, সেখানে আমার নিজের সাবজেক্টে লিখিতই পাশ হবে না, তা কী করে হয়? এটাই হচ্ছে প্রথম ভুল। অর্থাৎ আমরা প্রথমেই এই লিখিত পরীক্ষাটাকে কিন্তু অবহেলার চোখে দেখি। বিশেষ করে যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন, যারা বাংলায়, ইংলিশ, ম্যাথ বা সমাজবিজ্ঞান, দর্শন এই সাবজেক্টগুলোতে আছেন, তারা তো ভাবেন যে আমি অনার্স মাস্টার্সে যা যা পড়ে পাশ করেছি সেইগুলোই তো লিখতে হবে লিখিত পরীক্ষায়, তো এর জন্য আবার আলাদা কিভাবে প্রিপারেশন নিব আমি? এই ভুলটাই হলো প্রথম ভুল। দ্বিতীয় ভুল করেন এক শ্রেণীর লোক, আমি তো 2বার পরীক্ষা দিলাম, পাশ হয় না, এত ভালো পরীক্ষা দিই তাও পাশ হয় না। আমার ফ্রেন্ড ও তো 4বার পরীক্ষা দিচ্ছে, ওরও পাশ হয় না। কিছু সাবজেক্ট আছে যেগুলোতে এমনি পাশ করে কম, যেমন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এই বিষয়গুলো, বা দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস। আবার কিছু সাবজেক্টে অধিক পাশ করায়, কৃষি শিক্ষা, ভৌত বিজ্ঞান, এগুলোতে বেশি পাশ করে। তো যেসব সাবজেক্টে কম পাশ করায় ওই সাবজেক্টের শিক্ষার্থীরা প্রথমেই মনে করেন এ তো পাশই হয়নি, প্রতিবারই পরীক্ষা দিই, কোনো পাশ করা নাম নাই, তো আমি আর এই পরীক্ষা দিব না, বা যাই দিয়ে আসি পরীক্ষাটা আবার দিই যদি পাশ হয়। আর 3 নাম্বার ভুলটা হলো যে আমরা পরীক্ষার হলে সময় মেনটেন করতে পারি না। কারণ আমরা যখন অনার্স মাস্টার্সে লিখিত পরীক্ষা 4 ঘন্টায় শেষ করে এসেছি, সেখানে আমাদের নিবন্ধন পরীক্ষায় কিন্তু তার থেকে অধিক লিখতে হয়, সময় থাকে মাত্র 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা সময় কমে যায়। তো পরীক্ষার হলে বসেও আমরা অনেক সময় প্রথমে গতি নিয়ে লিখতে পারি না, ভাবি সময় আছে লিখতে থাকি। তো যখন দেখা যায় যে পরপর 2 ঘন্টা পড়ে গেছে, তখন আমাদের লেখা হয়েছে মাত্র 40 মার্কের, বাকি 60 মার্ক আমরা কি করব? এই 1 ঘন্টার মধ্যে দ্রুত চেষ্টা করি সেটা লেখার, এবং শেষ পর্যন্ত আমরা আসলে লেখা কমপ্লিট করতে পারি না। আর 4 নাম্বার যে ভুল, সেই ভুলটা হলো সুনির্দিষ্ট কোনো সিলেবাস আলোকে আমরা আসলে এগোতে পারি না, যার কারণেই আমাদের ভুলটা হয়। অর্থাৎ আমরা যদি সিলেবাসটাকে সঠিকভাবে বুঝি এবং কোন কোন অংশ থেকে কত মার্ক থাকবে, কোন অংশগুলো বেশি পড়তে হবে, কোনগুলো চোখ বুলিয়ে যেতে হবে, এইগুলো আমরা বুঝে উঠতে পারি না। আর তারপরে যে ভুলটা হয় সেটা হলো, এই পরীক্ষার জন্য অবশ্যই আমাদের নিজেদের মতো করে একটা নোট তৈরি করতে হয়। তো আমরা অনেকেই ভাবি যে বাজারে তো গাইড আছে, একটা গাইড পড়লেই তো আমরা পাস হয়ে যাচ্ছি, তো আমাদের আবার নোট করার কি আছে? তো আমি এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় বা কিভাবে এই লিখিত পরীক্ষায় পাশ করা যায়, এই বিষয় নিয়ে আমি যদি আপনাদের প্রয়োজন পড়ে ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকব। তো আজকে আমি প্রথমেই বলি যে আসলে প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, আপনার যদি কোনো সাবজেক্ট হয় এমন সাবজেক্ট যে পাস হচ্ছে না, খুব অল্প সংখ্যক পাস করায়, তো আপনি মেন্টালিটিটা এমনভাবে নেবেন যে পাস তো কেউ না কেউ করে, অর্থাৎ 100 জন পরীক্ষা দিলে অন্তত 3 জন তো পাস করবে। তো আমি যদি সেই 3 জনের মধ্যে থাকতে পারি তাহলে তো আমার পাস হবে, বা তাহলে তো সমস্যা না। অর্থাৎ আপনাকে প্রথমেই মনোবলটা দৃঢ় করতে হবে যে না, আমাকে পাস করতেই হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু যারা বিশেষ করে অবহেলা করেন যে আমি তো অনার্স মাস্টার্সে যে সাবজেক্ট পড়েছি তার উপরে আমাদের পরীক্ষা দিতে হবে, তো এখানে আমার আর নতুন করে প্রস্তুতি নেওয়ার কি দরকার? তো আমি তাদের বলবো যে আসলে এই অনার্স মাস্টার্সের পরীক্ষার শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কিন্তু 1 নাম্বার কথা নয়। অর্থাৎ অনার্স মাস্টার্সের স্যারেরা কিন্তু আপনি যাই লেখেন একটা গড় পড়তা মার্ক আপনাদের দিয়ে যায়, কিন্তু যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষার খাতা কোনো স্যারকে দেওয়া হয় এবং তাকে যদি নির্দেশনা দেওয়া হয় পোস্টের উপর ভিত্তি করে যে আপনি কিন্তু এই 1000 খাতা থেকে মাত্র 2টো পাস করাবেন, তখন সেই স্যার কী করবেন বলেন? তখন কিন্তু সর্বোচ্চভাবে ভুল ত্রুটিগুলো দেখেই তাকে খাতা দেখতে হবে, এবং 1000-এর মধ্যে যদি 1-2 জন পাস করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই ভালো ভালো লিখেও তারা পাস করবে না।
তো এটা একটা লটারির মতো হয়ে যেতে পারে, আপনার কপালে যদি বেঁধে যায় তো আপনি পাশ করবেন। 3 নম্বর কথা হলো আপনাকে সিলেবাসটা সুন্দরভাবে বুঝতে হবে যে কোন কোন বিষয়গুলোর উপর আপনাকে পড়তে হবে। দেখা যাচ্ছে কারো ম্যাথের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট, সে হাই স্কুল লেভেলের পরীক্ষাটা দিতে যাবে, সে যদি তার অনার্স লেভেলের অঙ্কগুলো করতে থাকে তাহলে কিন্তু তার হাই স্কুল লেভেলে পাস আসবে না। তাকে কিন্তু ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর উপরেই কিন্তু পড়াশোনা করতে হবে, সেইভাবেই প্র্যাকটিস করতে হবে। কারণ হাই স্কুল লেভেলের অধিকাংশ কোশ্চেন কিন্তু হাই স্কুল লেভেলের সিলেবাস থেকেই দেওয়া হয়। বিশেষ করে যারা ইংলিশ সাবজেক্টে আসেন তাদের কি করতে হবে, তাদেরকে বিশেষ করে 8 থেকে 10 পর্যন্ত যে অ্যাডভান্স বই আছে বা এসএসসি পরীক্ষা বা জেএসসি পরীক্ষায় যে এরকম ধাঁচের পরীক্ষা হতো সেই ধাঁচের পরীক্ষা কিন্তু নিবন্ধনেও হবে। তো তাদের কি করতে হবে, অবশ্যই এই 9-10-এর অ্যাডভান্স গাইড থেকে বারবার করে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে এবং গ্রামার যে টপিকগুলো আছে কমন, অর্থাৎ প্রতিবার সেইখান থেকে কোশ্চেন আছে, এই টপিকগুলো যদিও আপনারা অনেক জানেন আরও একবার কিন্তু রিভিশন দিতে হবে। বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল, আপনার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, প্রভার্ব, এইগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় পড়তে হবে। অর্থাৎ নির্দিষ্ট একটা সিলেবাসের মধ্যেই আপনি এটা পাবেন না, আপনার সামনে যত কিছু, যত বই, যত নোট আছে সব কিছুই শেষ করতে হবে। তো তারপরে আসি এই সোসিওলজি, দর্শন, ইতিহাস, ইসলাম শিক্ষা, এই জাতীয় সাবজেক্টগুলোতে কি হয়, বিশেষ করে কারোর দর্শনে যদি অনার্স মাস্টার্স কমপ্লিট থাকে তো সেভাবে আমি তো সমাজ বিজ্ঞানের উপর পরীক্ষা দেব, তো আমার পরীক্ষা কি আমার সাবজেক্টের উপরে হবে না সমাজ বিজ্ঞানের উপরে হবে? তো তাদের বলবো যে আসলে সমাজ বিজ্ঞান যারাই পরীক্ষা দিবেন তাদের সবার একই কোশ্চেন হবে এবং এর জন্য আপনাকে প্রচলিত বাজারের যে বইগুলো আছে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য, এই বইগুলো কালেক্ট করতে হবে। এই বইগুলো কালেক্ট করবেন এবং এই বইগুলো যখন পড়বেন তখন আপনি দেখবেন যে বিষয়গুলো আপনার অনার্স মাস্টার্সে পড়া ছিল আপনি সেই ক্ষেত্রে আপনার সেই অনার্স মাস্টার্সের বইগুলো আবার সামনে নিয়ে আসবেন এবং সেখান থেকে আপনি প্রিপারেশন নেবেন, তাহলে প্রিপারেশন অনেক ভালো হবে। তো আরও একটি ব্যাপার আছে, বিশেষ করে যারা আপনারা পরীক্ষার হলে সময় মেনটেন করতে পারেন না তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই বাসায় বেশি বেশি করে লেখার অভ্যাসটা করবেন। প্রয়োজনে আপনি যে বইটা পড়ছেন আপনি সেই বইটা দেখে দেখে লিখতে পারেন, আপনার লিখলে পড়াটাও হয়ে যাবে, লেখার অভ্যাসটাও হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রেই এই নিবন্ধন পরীক্ষা যেহেতু 35 বছর পর্যন্ত দেওয়া হয়, অনেকেই আছেন যারা পড়াশোনাটা ছেড়ে দিয়ে কোনো কোম্পানিতে চাকরি করেন, তো তারাও ভাবেন যে যেহেতু সুযোগ আছে আমি পরীক্ষাটা দেই। তো এইভাবে কিন্তু পরীক্ষা দিলে তারা পাশ করে না, কারণ তাদের আসলে লেখাপড়ার অভ্যাস একেবারেই নেই। তো আমি বলবো যারা চাকরিজীবী আছেন তো বাসায় ফিরে অন্তত প্রতিদিন 2-3টি প্রশ্ন নিয়ে সেইগুলো পড়বেন, সাথে সাথে লিখতে থাকবেন। আর সময় মেনটেন যেভাবে করবেন, আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন থেকেই কিন্তু আপনি প্রশ্নগুলো একবার পড়ে দেখবেন এবং আপনি মনে মনে একটা সময় মেনটেন করে নেবেন যে বড় প্রশ্নগুলো আমি 1 ঘন্টায় লিখব, মাঝারি প্রশ্নগুলো আমি আর 1 ঘন্টায় লিখব, বাকি যেগুলো থাকে সেগুলো 1 ঘন্টায় লিখব। অর্থাৎ 3 ঘন্টার মধ্যে আপনাকে শেষ করতে হবে, এমন মেন্টালিটি রাখতে হবে। তো এই পরীক্ষাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সবাই জানেন যে এই এনটিআরসি হয়তো বিলুপ্ত হয়ে যাবে, তারপরে একসময় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যেভাবে হয় এই মাধ্যমিক শিক্ষক নিয়োগও কিন্তু ঠিক একইভাবে হবে। অর্থাৎ একটা সার্কুলার আসবে, যারা যারা পাশ করবে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে, বাকিগুলো চাকরি পাবেন না। তো 18তম সার্কুলার আসবে কিনা সেটাও আমি সন্দিহান, এটাই হয়তোবা শেষ সার্কুলার হতে পারে। তো এই নিবন্ধন পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তো অবশ্যই আপনি 100% চাকরি পাবেন, সেটা আমি আপনাকে সিওরিটি দিতে পারি। তো তারপর আপনাদের যদি আরও কিছু জানার থাকে, বোঝার থাকে, আমি প্রয়োজনে নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করব যে এই সাবজেক্টগুলোর জন্য এই বিষয়গুলো পড়বেন, এই বইগুলো পড়বেন। তো আমি যেহেতু 3 বার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেছি বা আমি এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই কিন্তু মাধ্যমিক লেভেলে শিক্ষকতা করছি, সহকারী শিক্ষক ইংলিশ, সেটা অনেকেই আমার ভিউয়াররা জানে। তো আমি বলবো যে আর সময় বিলম্ব না করে হয়তোবা এই মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ডেটটা আপনাদের জানিয়ে দেওয়া হবে এনটিআরসি থেকে। তো অবশ্যই আপনারা এখন থেকে আপনাদের স্টাডি কন্টিনিউ করেন। যদি মনের মধ্যে বাসনা থাকে না আমি শিক্ষক হব, তো অবশ্যই আপনি শিক্ষক হতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমার
ফেসবুক পেজ সুমন গাইন এবং সুমনস গ্রামার ওয়ার্ড, দুইটা পেজ আপনি চাইলে সেখানে লাইক দিয়ে ফলো করে থাকতে পারেন সাথে, এবং ওখানেও আপনি আমাকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।